আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের শেষের অধ্যায় আর কি 12তম অধ্যায় এনজিও। এখান থেকে প্রতি বছর একটা বি পার্টের অঙ্ক কমন পড়ে এবং চ্যাপ্টারটা অনেক সহজ, আর হয়তো 2টা বা 3টা ক্লাস করলে আপনারা সবগুলো অঙ্ক পারবেন। আমার লেকচার শিটে অঙ্ক আছে 12টা, কিছু অঙ্ক দেখা দিলে বাকিগুলো এমনি পারবেন আপনারা, কারণ ফার্স্ট ইয়ারে এগুলো করে আসা হয়েছে। যারা একটু ফার্স্ট ইয়ার ভালো করে করছে তারা এগুলো পারে সব। দেখতে শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা লেকচার শিটে 1 করব। লেকচার শিটটা অবশ্যই লাগবে, কারণ প্রশ্নগুলো অনেক বড় বড়, তাই বোর্ডে হয়তো লেখা সম্ভব হবে না। এখানে 1 নম্বর অঙ্কটা হলো, এখানে কী টাইপের অঙ্ক আছে এগুলো একটু আলোচনা করে নিই, বেসিক আলোচনা করে নিই। এনজিও কী জিনিস? এনজিও হলো, আমরা তো চিনি ব্র্যাক এনজিও, গ্রামীণ ফোন এনজিও, তারপরে বিভিন্ন ধরনের এনজিও আছে, আশা। হ্যাঁ, এরা কী করে? সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। তাদের মুখ্য উদ্দেশ্য আয় করা না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে দেখা যাচ্ছে এনজিও মানুষ বানায় কি আয় করার জন্য, সমিতির মতো টাকা পয়সা দিয়ে আয় করার জন্য। কিন্তু এদের বাস্তবে এদের মূল উদ্দেশ্যটা হলো দারিদ্রতা দূর করা, মানুষের সামাজিক উন্নয়ন করা, এগুলো হলো মেইন জিনিস। এখন তারা কি ধরনের হিসাব রাখে সেগুলো আমরা হিসাব করব। 1 নাম্বার, তারা নগদান বই 3 রকমের করে। 1 নাম্বার হলো 1 ঘরা, 2 নাম্বার হলো 2 ঘরা। 1 ঘরা 2 ঘরা এগুলো আপনারা ক্লাস 9 থেকে শিখে আসতেছেন। তারপর আমি 1টা 2টা অঙ্ক ফর্মালিটি হিসাবে দেখাই দিব, কারণ অনেকে দুর্বল স্টুডেন্ট আছে যেহেতু। তারপরে রাখা হলো রিসিপ্ট পেমেন্ট। আধুনিক পদ্ধতিতে কি রিসিপ্ট পেমেন্ট মানে প্রাপ্তি প্রদান হিসাব। নগদান বই রাখে তারা, ক্যাশ বুক রাখে। 3 রকমের, 3 ধরনের অঙ্ক আছে। 1 ঘরা, সিঙ্গেল এন্ট্রি, সিঙ্গেল কলাম, ডাবল কলাম, আর হলো রিসিপ্ট পেমেন্ট। তাহলে 3টা গেল ক্যাশে। আরেকটা আছে 2 নম্বর ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। এই পর্যন্ত ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আসে নাই, আসতেও পারে, বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এইরকম অঙ্ক একটা আছে আমার লেকচার শিটে। আর 3 নাম্বার হলো ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক সমন্বয় বিবরণ, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট ইয়ারে ছিল আপনাদের। ব্যাংক রিকনসিলিয়েশন যে জিনিসটা, এটা কিন্তু আপনাদের চাকরির পরীক্ষাতেও আসতে পারে, যদি অ্যাকাউন্টিং রিলেটেড প্রশ্ন হয়, ভাইভাতেও আসতে পারে। তাই এই চ্যাপ্টারটা যারা করেন নাই ফার্স্ট ইয়ারে, তাদের অবশ্যই ব্যাংক রিকনসিলিয়েশন শিখতে হবে। আচ্ছা, 1 নম্বর অঙ্ক আমরা দ্রুত করে ফেলবো। দেখি আজকে 3টা অঙ্ক করাই দিব, নেক্সট ক্লাসে হয়তো বা 2-3টা করাই দিব, 3টা ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। যাদের কাছে শিট আছে তো ওকে, ভালো। আর শিট যদি না থাকে তাহলে আপনারা কমার্সের যে বই থাকে, তাহলে প্রবলেম 1 C1 এটা বের করে ফেলেন। আমার লেকচার শিটের 1 অথবা কমার্স পাবলিকেশনের C1 বলছে, দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর কালেক্টেড ফ্রম দ্য রেকর্ড অফ এনজিও ABC ফাউন্ডেশন অফ ফকিরাহাট ব্রাঞ্চ ফর দ্য মান্থ অফ এপ্রিল 2017। এপ্রিল মাসে 2017 সালে ABC লিমিটেড একটা কি বলে এনজিও আছে, তাদের তথ্যগুলো এখানে দেয়া আছে।
অনেকগুলো তথ্য দিয়ে শেষে বলছে প্রিপেয়ার এ সিঙ্গেল কলাম ক্যাশ বুক ফর দ্য মান্থ, একটা এক ঘর নগদান বই করে দেখাও। তাহলে এক ঘর নগদান বই আমি এক কথায় শেষ করে দিব, আপনারা বেশি কিছু মনে রাখতে হবে না, ঘর একটা করে নেন, উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবিসি লিমিটেড, এবিসি। এখানে কি আমরা কি করতেছি, ক্যাশ বুক। যাদের বেসিক খুব দুর্বল তাদের জন্য এই ক্লাসটা প্রযোজ্য বেশি, যারা মোটামুটি পারেন বা স্টুডেন্ট পড়ান এই এসএসসির, তারা এগুলো পারবেন। এই সহজ অঙ্কগুলাই কিন্তু আসে, যেমন আমার লেকচার শিটের 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা হলো আপনার 2015 এবং 17 সালে আসছে। এক ঘর নগদান বইয়ের আপনার সিঙ্গেল কলাম ক্যাশ বুকের আমাদের খতিয়ানের মতো ঘর হবে, 8টা ঘর। ডেট, ডিটেলস, রেফারেন্স, টাকা। ডেট, ডিটেলস, রেফারেন্স, টাকা, 8টা ঘর। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, টাকা, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স। আমরা অঙ্কে চলে যাচ্ছি প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন বলছে ওপেনিং কি এপ্রিল 1, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, সালটা দিয়ে নিতে হবে 2017 সাল। ওপেনিং ক্যাশ ব্যালেন্স আর কি ফার্স্টে ব্যালেন্স দেওয়া আছে, এটা ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্সকে ব্যালেন্স বিডি লিখতে হয়, লিখে 5 লক্ষ টাকা দেওয়া আছে, 5 লক্ষ লিখবে। এখানে জিনিসটা একটু বুঝে নেন, এই পাশ দিয়ে টাকা আসে আর কি, 2টা ঘর না, একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট। টাকা যদি পাই তাহলে এই ঘরে, টাকা পাইলে এই ঘরে বাংলা লিখে রাখেন, আর টাকা চলে গেলে এই ঘরে লিখবো। টাকা কেন গেল এখানে লিখে দিন, কেন কেন আসলো এটা ব্যাখ্যা এখানে দিব, কেন গেল এখানে ব্যাখ্যা দিব, আর টাকাগুলো এখানে বসাই দিব। যেমন আপনার হাতে 5 লক্ষ টাকা আছে, যেহেতু 5 লক্ষ টাকা আগে লিখে ফেললাম। এরপর এপ্রিল 2 বলতেছে ডোনেশন রিসিভ, মানে আমরা যেটা এনজিও, অনেক মানুষ এখানে ডোনেশন করে বিভিন্ন টাকা পয়সা। যেমন এনজিওগুলো বাংলাদেশে কেন চলে, এটা চলার একটা কারণ কি জানেন, বিদেশ থেকে হিউজ পরিমাণ ডোনেশন নিয়ে আসে, পরে লুটপাট করে তারা খায়, যারা চালায় আর কি। তাহলে ডোনেশন রিসিভ, ডোনেশন রিসিভ টাকা পাইলাম, যেহেতু ডোনেশন পাইছি তাহলে এই জন্য এই পাশ দিয়ে লিখছি। এরপর 10 তারিখ বলতেছে লোন ডিস্ট্রিবিউশমেন্ট, অর্থাৎ লোনগুলা আমি মানুষকে দিয়ে দিছি। এনজিও কি করে, ঋণ দেয় মানুষকে, ক্ষুদ্র ঋণ দেয় না, ঋণ দিলে টাকা আসে না, যাইলে এই পাশে লিখতে হয়। তো আমরা লিখব 2017 এপ্রিল 10 লোন ডিস্ট্রিবিউশন করছি 4,50,000। তো টাকা গেল যেহেতু, তাহলে আমরা লিখে নিব এমসি লোন, ক্ষুদ্র ঋণ দিলাম 4,50,000 টাকা। এরপর পারচেজ অফ ফার্নিচার, ফার্নিচার কিনলাম, কিনলে টাকা আসে না, যায়, তাহলে লিখবো ফার্নিচার। তারিখ দিয়ে লিখে দিব 15 তারিখ। এক লক্ষ টাকা গেলে এই পাশে লিখবো, আসলে এই পাশে, এটা ছোটো বাচ্চারাও করতে পারে। এরপর বলতেছে রেজিস্ট্রেশন ফি রিসিভ, এখানে কেউ রেজিস্ট্রেশন করলে সেটার জন্য ফি পাওয়া যায়, ফি পাইলে আমরা কি এই পাশে লিখবো রেজিস্ট্রেশন ফি। এরপর লিখছে 20 তারিখ লিগ্যাল এক্সপেন্স, এক্সপেন্স মানে টাকা খরচ হইতেছে, মানে আইন খরচ, লিগ্যাল এক্সপেন্স আছে হলো 20,000 টাকা। প্রশ্ন থাকলে বলবেন, বা না বুঝলে সরাসরি কমেন্ট করতে পারবেন। এরপর বলতেছে আমরা 20 তারিখ পর্যন্ত হয়ে গেছে, 22 তারিখ স্টেশনারি পারচেস, স্টেশনারি কিনছি, কিনলে টাকা চলে যায়, স্টেশনারি 5,000 টাকা।
এরপর ইউটিলিটি এক্সপেন্স টাকা চলে গেল আরও 25 তারিখ। ইউটিলিটিস হলো 10,000। এরপর আছে লাঞ্চ অ্যালাউন্স, অর্থাৎ যারা কর্মী আছে এরা যে খাবার দাবার খায় এটার জন্য আমরা ভাতা দিই। লাঞ্চ অ্যালাউন্স সময় বাঁচানোর জন্য সংক্ষেপে লিখে ফেলতেছে, আপনারা কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ লিখবেন। তারপর আছে অফিস রেন্ট, বাড়ি ভাড়া দিচ্ছি 3 মাস পর্যন্ত, 3 মাসের বাড়ি ভাড়া 30,000 টাকা। এখন অফিস রেন্ট ফর 3 মান্থ আপ টু 30/6/2014। আমি 3 মাসের বাড়ি ভাড়া দিলাম 6 পর্যন্ত, না এখন হলো এপ্রিল। আচ্ছা, টাকা 30,000। এখন এই রেন্টটা একটু ভাগ করে লিখতে হবে আমাকে। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত 1 মাসের বাড়ি ভাড়া খরচ হয়ে গেছে, সেটা তো এই মাসের বাড়ি ভাড়া, তাহলে রেন্ট লিখব। রেন্ট বাবদ গেল 10,000। আর বাকি যে 2 মাসের অগ্রিম দিছি সেটা প্রিপেড রেন্ট। প্রিপেইড রেন্ট 20,000। 30,000 টাকা 1 লাখ একসাথে দেখাইলেও অঙ্ক হয়ে যাবে, কিন্তু নিয়মে ভুল হবে। টাকা একটু ভাগ করে দেখাতে হবে। কোশ্চেন থাকলে বলতে পারে। সেলস অফ পাসবুক, পাসবুক বিক্রি করে আমরা টাকা পাইছি 30 তারিখ। সেলস অফ পাসবুক কত পাইলাম? 1,000 টাকা। পাসবই বিক্রি করে 1,000 টাকা পাওয়া গেছে, পাইলে এই পাশে গেলে এই পাশে। এরপর আছে হলো আমাদের ইন্টারেস্ট রিসিভ আর কি, সুদ পাইছি। ইন্টারেস্ট রিসিভ হলো 60,000। ইন্টারেস্ট অন সেভিং, ইন্টারেস্ট অন সেভিংস 48,000 টাকা। অর্থাৎ সুদগুলো আমরা জমা দিয়ে দিছি, না সরি সেভিংস, যারা সেভ করছে তাদের সুদ দিয়ে দিছি। যারা অনেকে আবার সঞ্চয় রাখছে যে সেটার জন্য আবার সুদ আমরা দেই। এনজিওর নিয়ম কি, আমরা ঋণ দেই, আবার আমাদের কাছে অনেকে কি 100, 500, 700 করে রাখে, সেটা বিনিময়ে সুদ দেই। তাহলে ইন্টারেস্ট অন সেভিংস সেটা আমাদের খরচ পাশে লিখলাম। এই পাশের যোগফল নামায় ফেলতেছি, এই পাশের যোগফল নামায় ফেলতেছি। এই পাশের যোগফল আসতেছে 8,71,000, এই পাশেও আসতেছে 8,71,000। এখন এইটা বাদ দিব, 8,71,000 থেকে সবগুলো যদি বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে আমাদের 1,98,000 টাকা। এই যে 1,98,000 টাকা থাকতেছে, এটা আমরা ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা আবার এই পাশ দিয়ে, এটা হলো কি মাস? এপ্রিল না, এপ্রিলের মে মাস, 2017 মে। লেখা 1 তারিখ দিব ব্যালেন্স বিডি। $1,98,000 টাকা। আশা রাখি সবাই এটা বুঝতে পারছেন, যেহেতু এটা ছোট ক্লাসের একটা অঙ্ক, সবাই বোঝার কথা। এরপর আমরা চলে যাচ্ছি লেকচার শিটের 2 নম্বর অঙ্ক, এনইউ 2015 সালের অঙ্ক। সবাই এটা বের করে নেন। এনইউ 2015 অথবা লেকচার শিটের 2, এটা মুছে ফেলতেছি। আচ্ছা, একটু প্রশ্ন পড়ে নিই। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু এনজিও মুক্তি অফ কক্সবাজার। কক্সবাজারের এনজিও, একটা মুক্তি নামে একটা এনজিও, সেটার 5টা লেনদেন নিচে দেওয়া আছে। প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশবুক, একটা 2 ঘরা নগদান বই তৈরি করে দেখাতে বলছে। 2 ঘরা নগদান বই আর 1 ঘর নগদান বইয়ের তফাৎ হলো, সিঙ্গেল কলাম এন্ড ডাবল কলামের তফাৎ হলো
টাকার ঘর দুইটা হবে। আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এটা মুছে ফেলতেছি। প্রবলেম 2, NU 2015 প্রশ্ন বের করে ফেলুন। প্রশ্ন ছাড়া তো আসলে সব বইতে এটা আছে। NU 2015 মুক্তি এখানে ঘর একটু মুছে ফেলতে হবে। টাকার ঘর করতে হবে, সেম হবে, শুধু টাকার ঘর হবে দুইটা। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স। টাকার ঘর একটা হবে ক্যাশ, আরেকটা হবে ব্যাংক। সেম এদিক দিয়েও একটা হবে ক্যাশ, আরেকটা হবে ব্যাংক। এখন ক্যাশ আর ব্যাংকের তফাৎটা আমি বলে দিচ্ছি, আগেরটা এটার তফাৎটা বলে দিচ্ছি, অনেকেই পারে। আগে আমরা যেটা করছিল ছোটোখাটো প্রতিষ্ঠান যেখানে টাকা শুধু নগদ লেনদেন হয়। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে টাকাগুলো নগদে না, ব্যাংকের মাধ্যমেও লেনদেন হয়। সেক্ষেত্রে কীভাবে হিসাব রাখবো? তাহলে হিসাব সহজ। নগদ টাকা আসলে এই ঘর, নগদ টাকা গেলে এই ঘর। আপনি লিখে রাখতে পারেন নোট করে, নগদ টাকা আসলে এই ঘরে দিব, নগদ টাকা গেলে এই ঘরে দিব। ব্যাংকে কোনো টাকা ঢুকলে বা ব্যাংকে জমা দিলে এই ঘর। ব্যাংক থেকে কোনো কারণে টাকা চলে গেলে এই ঘর। ব্যাংকে টাকা আসলে এই ঘর, ব্যাংক থেকে টাকা চলে গেলে এই ঘরে আসবে। তাহলে এইগুলা মূল থিম। এখানে দুইটা কন্টেন্টই আছে, দুইটা কন্টেন্টই শিখে ফেললে আর কোনো ঝামেলা নেই। কন্টেন্টটি আমি শর্টকাট ফরম্যাট বা সহজ পদ্ধতি আমি বলে দেব। আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলছে দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন রিলেটেড টু NGO মুক্তি অফ কক্সবাজার 2015 January 1, opening cash balance 30,000 and bank balance 2,80,000। নগদ 30,000 টাকা আছে, 2,80,000 আছে ব্যাংকে। ব্যালেন্স বিল লিখতে হবে। জানুয়ারি 1, $30,000 টাকা, আর একটা হলো 2,80,000 টাকা। এরপরে বলতেছে ডোনেশন রিসিপ্ট, টাকা পাইলাম 70,000 টাকা। যেহেতু নগদ টাকা পাইলাম, নগদের করে লিখব। প্রশ্ন থাকলে বলতে পারবেন। পারচেজ ফার্নিচার, ফার্নিচার কিনলাম। ফার্নিচার কিনলাম নগদে, নগদ টাকা চলে গেল 65,000। এরপর ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে টাকা উঠানো হলো। ব্যাংক থেকে যদি টাকা নিয়ে নিই তাহলে ব্যাংকের টাকা কমে যাবে নিশ্চয়ই। এটা তো আমাদের, যেমন আপনি যে আপনার ব্যাংকে 1 লাখ আছে, আপনি যে আজকে উঠায় নেন টাকা, তাহলে নিশ্চয়ই আপনার ব্যাংক থেকে টাকা কমে যাবে। নগদে টাকা উঠে ফেলছেন, ক্যাশ লিখে নগদে টাকা উঠে কত টাকা উঠেছেন? 40,000 টাকা। এখন 40,000 টাকা যে উঠাইলেন, এই টাকাটা কি আপনার নিশ্চয়ই অফিসে নিয়ে আসছেন। ব্যাংক থেকে টাকা কোথায় নিয়ে আসছেন? অফিসে নিয়ে আসছেন। তো অফিসে নিয়ে আসলে নগদে বেড়ে যাবে, অর্থাৎ আপনার হাতের টাকা বেড়ে গেল, ব্যাংকের টাকা কমে গেল। আরও সহজভাবে বুঝিয়ে দিই, আপনি যদি ব্যাংক থেকে টাকা উঠান তাহলে আপনার নগদের হাতের টাকা বাড়বে আর ব্যাংকের টাকা কমে যাবে। এই জন্য দুইবার দেখাতে হবে, এইখানে একবার,
ব্যাংকের ফলে ব্যাংকে টাকা কমে গেল, নগদে টাকা বেড়ে গেল। তারিখ দিব আমরা 10 তারিখে, 2টা এন্ট্রি। টাকা 40,000 কই থেকে, কোন জায়গা থেকে পেলাম? ব্যাংক থেকে পেলাম। এখানে এটা কন্ট্রা এন্ট্রি যেহেতু এখানে সি লিখে দিতে হবে, 2বার হয়েছে, সি লিখে দিতে হবে। এরপর আসছে হলো 25 তারিখ, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। একটু আগে ব্যাংক থেকে উঠে আনছি, এইবার আজকে হলো 25 তারিখে যে ব্যাংকে জমা দিছি। ব্যাংকে যদি আপনি জমা দেন তাহলে অবশ্যই টাকা বাড়বে, 10,000 টাকা। এই টাকা কোথা থেকে আসছে? আপনার হাত থেকে, নগদ থেকে, ক্যাশ বাক্স থেকে কমে যাবে। আবার বলতেছি, আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন, অবশ্যই আপনার হাতে ছিল টাকাটা, সেই টাকাটা কি ব্যাংকে যোগ হয়ে গেল, তো ব্যাংকে বেড়ে যাবে, নগদ কমে যাবে। এইটা হবে কমটা। এই 10,000 টাকা কোথা থেকে আসছে? নগদ থেকে। যেন ক্যাশ লিখলাম, গেল কোথায়? ব্যাংকে, ব্যাংক লিখলাম। এখন অনেক সহজে আমরা কন্ট্রা এন্ট্রি দুটো শিখে নিলাম। এই দুইটাই কন্ট্রা এন্ট্রি হয়। আমাদের অঙ্ক শেষ। এরকম একটা অঙ্ক করলে কত পাবো আমরা? 4 নাম্বার পেয়ে যাব। এটা যোগ করলাম, নগদের ঘর যোগ করলাম 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা এখানে, তাহলে নগদের ঘর 1.5 লাখ লিখবো। এই 1.5 লক্ষ টাকা থেকে এইগুলো বাদ দিলাম, 65,000, 75,000 বাদ দিলে থাকে 75,000। এটা নাম হলো ব্যালেন্স সিডি। আগের বারের মতো ব্যালেন্স সিডি লিখে দিলাম। জানুয়ারি 31 তারিখ দিব ব্যালেন্স সিডি। আবার ব্যাংকে সবগুলো টাকা যোগ করলাম, 2,90,000 টাকা। ইন্টার লেভেলে, এসএসসি লেভেলে কিন্তু অনেক কঠিন ক্যাশবুক, কিন্তু আপনার অনার্স লেভেলে অনেক সহজ। এটা থেকে বাদ দিলাম 2,50,000। অনেক জটিল জটিল এন্ট্রি থাকে ইন্টার লেভেলে, কিন্তু এখানে এত জটিল নাই। এই সিডিটাকে পরের মাসের ফেব্রুয়ারি 1 তারিখ বিডি লিখতে হবে, ব্যালেন্স শেষ। লেকচার শিটের 3 নাম্বার অঙ্কটা আমরা চলে যাচ্ছি। লেকচার শিটের 3 নাম্বার হলো এনইউ 2017 সালে আসছে। এটাও ডাবল কলাম ক্যাশ বুক, কিন্তু এখানে এন্ট্রি অনেক বেশি, মোটামুটি 10টা। এটা আপনারা মনে হয় পারবেন নাকি? জুমে যারা আছেন বলতে পারেন, যদি না পারেন তাহলে আমি করে দিব। আচ্ছা, ইউনিভার্সিটি কোয়েশ্চেন যেহেতু করে দিই, সমস্যা নাই, কিছু বলে না। স্যার এখানে 1,40,000 হবে না ক্যাশে? ক্যাশে কোন জায়গায় 1,40,000 মুছে ফেলছি এখন বলছেন? কয় নাম্বার এন্ট্রি একটু বলেন তো। ক্যাশে স্যার, ফার্স্টে ডেবিটে যেটা আছে। প্রথমে তো ক্যাশে ব্যালেন্স বিডি 30,000 আর 2,80,000 আছে ক্যাশ। টোটাল ক্যাশ স্যার। টোটাল ক্যাশ আপনি যোগ করে নিন। আমি তো বই থেকে, হ্যাঁ 1,40,000 হবে। আমি বই থেকে হুবহু দেখে উঠে ফেলছি, তো সলিউশনে ভুল আছে। আচ্ছা, তাহলে আমরা এনইউ 2017 সালের এন্ট্রি বেশি আছে, ওটা করব, অথবা আমার শিটের প্রবলেম 3। প্রবলেম 3তে বলতেছে, দ্য ফলোইং ট্রানজ্যাকশন রিলেটেড টু এনজিও আশা অফ দিনাজপুর ব্রাঞ্চ। দিনাজপুর ব্রাঞ্চের এনজিও আশার মোটামুটি এখানে 10টা লেনদেন দেওয়া আছে। বলছে প্রিপেয়ার ডাবল কলাম ক্যাশবুক, 2 ঘর নগদান বই তৈরি করে দেখাও। তাহলে আমাদের ঘর করে ফেলতে হবে। ডেট
অ্যাকাউন্ট টাইটেল অথবা এক্সপ্লেনেশন, তারপরে হলো এখানে রেফার, ক্যাশ, ব্যাংক, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ক্যাশ, ব্যাংক। এগুলো ডেবিট পাস, এটা ক্রেডিট পাস। এটা হলো আশা, আপনারা লিখে নেবেন আশা। এবং কি ব্রাঞ্চ, এটা ক্যাশ বুক ডাবল কলাম, এটা লিখে নেবেন উপরে। আচ্ছা, অঙ্কে চলে যাচ্ছি। লিখতেছে 2014 সালের জুলাই 1। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1 লাখ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স 10 লাখ। তাহলে ব্যালেন্স বিডি 1 লাখ 10 লাখ। না বুঝলে সরাসরি কমেন্ট করবেন ইনশাল্লাহ। এরপরে বলতেছে ডোনেশন রিসিভ বাই চেক 5 লাখ অ্যান্ড ডিপোজিটেড দ্য সেম সাম অফ সেম ইনফরমেশন ব্যাংক। তারা বলতেছে ডোনেশন পাইছি চেকের মাধ্যমে, সেটা আবার ব্যাংকে জমা দিয়েছি, কোনো আমাদের হাতে রাখার কোনো সুযোগ নাই। ডোনেশন নাম দিয়ে ব্যাংকে দিব টাকা, কারণ কি আমার টাকাটা ব্যাংকে বাড়ছে, নগদে বাড়ে নাই। ব্যাংকে বাড়লে এদিকে লিখব, ব্যাংকে কমলে এভাবে। অর্থাৎ চেক পায়ে যদি ব্যাংকে জমা দিয়ে দিই, সেটা কী হয়ে যাবে, ব্যাংকে বেড়ে যাবে। এরপর 6 তারিখ পারচেজ অফ ফার্নিচার, ফার্নিচার কিনলাম চেকের মাধ্যমে 1,20,000 টাকা দিয়ে। তাহলে তো এটা চেক দিয়ে কিনলে আমার টাকা গেল হচ্ছে ব্যাংক থেকে। 14 জুলাই 6 ব্যাংক থেকে 1,20,000 টাকা চলে গেল। চেকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক থেকে চলে যাবে। 10 তারিখ হচ্ছে কালেকশন অফ রুরাল এমসি লোন 40,000। অর্থাৎ যে আমরা ওই দরিদ্রদের ঋণ দিয়েছিলাম, সেই ছোট ছোট ঋণগুলো থেকে 40,000 টাকা কালেকশন করা হয়েছে। টাকা নগদ পাইছি, নগদে ভয় নিব। সেলস অফ পাসবুক, পাসবুক বিক্রি করে আমরা পেয়ে গেলাম 1,000 টাকা। পাসবুক 1,000। এরপর হচ্ছে ল চার্জ, আইন খরচে গেল আমাদের 20 তারিখ 2,000 টাকা। ল চার্জ 2,000 টাকা নগদে যাবে, কারণ চেক বলা নাই যেহেতু। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচে গেল 4,000। 22 তারিখ। এরপর ওয়ার্কশপ এক্সপেন্স, অনেক সময় আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি, যে দেখা যাচ্ছে এইডস থেকে সচেতন হওয়ার জন্য আমরা একটা ওয়ার্কশপ করলাম, সেখানে বিভিন্ন মানুষের দাওয়াত দিলাম, গ্রামের মানুষরা, তারা এসা দেখলো করোনার জন্য দেওয়া যায়। অথবা অনেক সময় আপনার এই ক্ষুদ্র ঋণ নিলে কি লাভ, সেটার জন্য ওয়ার্কশপ, বিভিন্ন কারণে ওয়ার্কশপ করে তারা, তাহলে 10,000 টাকা খরচ দিচ্ছে। মানুষের জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্কশপ করা হয়, 10,000 গেল। অফিস রেন্ট গেল 10,000। 17 সালে অঙ্কটা দেখা যায় আরো সহজ। অফিস রেন্ট হলো 10,000 টাকা। চেক ডিপোজিট ইনটু ব্যাংক 75,000। ব্যাংকে চেক ডিপোজিট করছি 75,000। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? কারো কাছে তো পাইনি, এরকম কিছু লেখা নেই। তাহলে এটা আমার বুঝে নিতে হবে, নিশ্চয়ই আমার
টাকা জমা দিছি, ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক ৭৫,০০০ টাকা, ব্যাংকে ৭৫,০০০ টাকা জমা দিচ্ছি, ব্যাংকের ৭৫,০০০ বেড়ে গেল। এই টাকাটা কোথা থেকে আসছে? নগদ থেকে আসছে, নগদ থেকে ৭৫,০০০ কমে গেল। এটাকে কন্ট্রা এন্ট্রি। এখানে তাহলে লিখবো হলো টাকা, ব্যাংকে টাকা কোথা থেকে আসছে? ক্যাশে। আর এই ৭৫,০০০ ক্যাশ থেকে কোথায় গেল? ব্যাংকে। একটা সহজ রুল আছে, টাকাগুলো আগে জানতে হবে কোথা থেকে কোথায় গেল। যেমন ব্যাংকে জমা দিছি, এখানে আসছে নগদ থেকে কমছে, কিন্তু এখানে কি লিখবো? উল্টাটা লিখবো। ব্যাংকের উল্টা কি আছে? ক্যাশ। আর ক্যাশের উল্টা ব্যাংক, কারণ আমরা খতিয়ানের নিয়ম অনুযায়ী জানি কথাগুলো কি উল্টা উল্টা লিখতে হবে। টোটাল নামাই দিলাম এদিক দিয়ে, ১,৪১,০০০, এদিক দিয়ে আসছে ১৫,৭৫,০০০। যোগ বিয়োগ আপনারা করে নেবেন, এগুলো আগেই বলে দিই আমরা, আমি যে যোগ বিয়োগটা করে নেবেন, কারণ যোগ বিয়োগ করার তো সময় নেই। আমি সলিউশন থেকে যোগ বিয়োগ দেখাই দিই। এখানে ক্যাশের যোগফল, এই ক্যাশের যোগফল সেম লিখবো। এটা থেকে এই সবগুলো বাদ দিয়ে যেটা থাকবে এটা ব্যালেন্স সিডি। ৪০,০০০ হলো ব্যালেন্স সিডি, ৩১ তারিখ সিডি ৪০,০০০ টাকা। এই পাশে ১,৫৭,০০০ সামথিং আসছে, ১৫,৭৫,০০০ টাকা আসছে। এটা বাদ দিব, এটা থাকে ১৪,৫৫,০০০। এই ১৪ লক্ষ টাকা এই পাশে আবার লিখতে হবে। ৪০,০০০ ক্যাশের করে লিখবো, ১৪,০০,০০০ সামথিং লিখবো ব্যাংকের করে। এটার নাম হলো ব্যালেন্স সিডি। জুলাই পরে অগাস্ট মাস, অগাস্ট 1 ব্যালেন্স সিডি। এরপর আমরা প্রবলেম 4-এ যাচ্ছি। প্রবলেম 4 আসছে হলো এনইউ 2014। যদি আপনারা হয়রান হয়ে যান তাহলে বাদ দিয়ে আজকে 3টা অঙ্ক যথেষ্ট করানো হয়েছে, নেক্সট ক্লাসে আর 3টা করাই দিব না। এটা করতে বেশ সময় লাগবে মনে হইতেছে। আচ্ছা করাই দিই, সহজ আছে। আচ্ছা, এনইউ 2014 সাল বের করেন, লেকচার শিটের 4 নাম্বারটা। সহজ আছে তো, বুঝাই দিলে হবে, পারবেন। এটা বলতেছে এনইউ 2014 বলতেছে the following data are collected from the book of NGO PKSF at একটা ব্রাঞ্চ, শ্যামনগর ব্রাঞ্চ, for the year ended 30 জুন 2015। শ্যামনগর এটা না? আচ্ছা, পিকেএসএফ বাংলাদেশের বিশাল বড় একটা এনজিও, সরকারি এনজিও। এই এনজিওর কিছু তথ্য এখানে দেওয়া আছে। এই তথ্যের আলোকে আমাদের সবার শেষে বলছে প্রিপেয়ার এ রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, একটা প্রাপ্তি এবং প্রদান হিসাব তৈরি করো। এইটা হলো সবচেয়ে আধুনিক বর্তমানে। নগদান বই এখন আর কেউ রাখে না, এখন সবাই রিসিপ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট রাখে। আগের কালে এইসব 2 ঘরা 1 ঘরা করতো, এখন আর 2 ঘরা 1 ঘরা না করে রিসিপ পেমেন্টের সুবিধা কি জানেন? নগদ আসলেও যে কথা, ব্যাংকে আসলেও একই কথা, 2টা ঘর হয়। নগদে আসলে ওই পাশে লিখবো, ব্যাংকে আসলে এই পাশে লিখবো, নগদ থেকে গেলে ওই পাশে লিখবো, ব্যাংক থেকে গেলে ওই পাশে লিখবো। এটা একটা আধুনিক ফরম্যাট। তাহলে উপরে প্রতিষ্ঠানের নাম, রিসিভ পেমেন্ট এবং ডেট দিতে হবে। নগদানে কিন্তু আমরা ডেট দিতাম না, রিসিভ পেমেন্ট আমরা ফর দ্য পিরিয়ড এন্ডেড। ডেট দেওয়া থাকে কিন্তু ডেট নাই মনে হয় অঙ্কে, ডেট আছে।
for the year ended, for the year ended, দুই হাজার পনেরো সালের বছর শেষ। ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স বিল লিখবে, ব্যালেন্স বিল হলো 1.5 লক্ষ টাকা। এই পাশ দিয়ে টাকা আসা, এই পাশ দিয়ে টাকা যাওয়া, তাহলে এদিকে লিখবো রিসিভ, টাকা পেমেন্ট, টাকা। ওপেনিং ব্যাংক ব্যালেন্স, এটা হলো ক্যাশ, এটাতে ক্যাশ লিখে দিতে হবে। আর ব্যাংকটা আলাদা লিখতে হবে 50 লাখ টাকা। ইচ্ছা করলে আমরা এই টাকার ফার্স্ট ঘরে লিখতে পারি, লিখে দুইটা যোগ করে ফাইনাল করে লিখলেও হবে, বা একসাথে আলাদা আলাদা লিখলেও হবে। ব্যালেন্স বিল লিখে এই দুটো লিখা, বা ওপেনিং ব্যালেন্স লিখে লেখা যাবে। ডোনেশন রিসিভ, টাকা পাইছি 12 লাখ। পারচেস ফার্নিচার, ফার্নিচার কিনছি 6 লাখ। পেমেন্ট রুরাল মাইক্রো ক্রেডিট লোন, ক্ষুদ্র ঋণ দিছি 36 লক্ষ। ঋণ দিলে টাকা চলে যায়। এরপরে আছে হলো স্যালারি, বেতন দিছি, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স পেইড 1,20,000, স্যালারি এবং বেতন ভাতা আর কি, বেতনের ভাতা 1,20,000। এরপর আছে ওয়ার্কশপ এক্সপেন্স আছে, $55,000। এরপর আছে স্টেশনারি পারচেস করছি 25,000, স্টেশনারি পারচেস 25,000 টাকা গেল মনিহারি দ্রব্য কেনার ফলে। লিগাল এক্সপেন্স, আইন খরচ গেল 65,000। পরে বলতেছে ক্লোজিং ব্যালেন্স 2,50,000 টাকা। ক্লোজিং ব্যালেন্স ক্যাশে দেওয়া আছে 2,50,000, ব্যালেন্স সিডি ক্যাশ 2,50,000। তাহলে এখন এই পাশেটা যোগ করে ওই পাশেটা যদি বাদ দিয়ে দেই, এই পাশে যোগ করে 63,50,000 টাকা, এইখানে লিখবো 63,50,000 টাকা। যদি এটা এগুলোতে বাদ দিয়ে দিই, যেটা বেড়ে আসবে এটা হলো ব্যালেন্স, যেটা থাকবে সেটার নাম হলো ব্যাংক, ব্যাংকের ব্যালেন্স সিটিটা সেটা হয়ে যাবে 16,35,000। আমরা আজকে 4টা অঙ্ক করলাম। অঙ্কগুলোতে কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারবেন অথবা সরাসরি প্রশ্ন করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করব। দুইটা নিয়ম বাকি রইল, একটা ইনকাম স্টেটমেন্ট আর একটা ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বুঝাই দিলে পরের ক্লাস আর ব্যাংক রিকনসিলিয়েশন এর সব ধরনের অঙ্ক করাই ফেলবো। 3 ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 12টা অঙ্ক না, 3, 4, 12। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।